ঘোরার পরেই আমি দেখি আমার এখান দিয়ে একটা বুলেট যায়, এই দিক দিয়ে নিঃশ্বাস বাইর হয়ে যেতেছে। আপনার ভাইয়ের লাশটা তো বোধ হয় ঢাকা মেডিকেল আছে, আপনারা যা নিয়ে আসেন। তোমার এই সিলের কারণে তোমার চোখটা বাদ হয়ে যেতে পারে। জুলাই স্টোরির আজকের পর্বে আমরা এসে হাজির হয়েছি জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ একজন যোদ্ধা ফয়েজ আহমেদ ভাইয়ের বাসায়। আমরা তার মুখে আজকে তার এই আন্দোলন সংগ্রামের ঘটনা প্রবাহ শুনি। আর কি ব্যাপারটা হলো, আমি ফেসবুকে আর কি একটা স্ট্যাটাস দেখছিলাম সারজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ ওনাদের, যে আপনারা যারা আছেন অভিভাবক ছাত্রদের সাথে, বা আপনারা যারা ছাত্র জনতা বা যাই আছেন, আপনারা সবাই রাজপথে নামবেন, এটার মোকাবেলা করবেন। তো সেই ক্ষেত্রে দেখা গেল আমি যেদিন গুলি লাগে মেবি তার 3-4 দিন আগে আমার স্টুডেন্ট কতগুলো ফ্রেন্ড আছে, ওরা রোডে গেছিল আন্দোলনে। তো ছাত্রলীগের পোলাপাইন, যুবলীগের পোলাপাইন, আওয়ামী লীগের পোলাপাইন, এলাকার কমিউনিকেশনরাও আর কি রাস্তায় ওদেরকে হামলা করতে গেছিলো। তো ওরা ওনাদেরকে এক প্রকারে দৌড় দেয় আর কি, মারধর করে এলাকার ভিতরে ঢুকে যায়। তো তখন কী হলো, এলাকার ভিতরে ওরা আসলো, আসার পরে সবার ফোন, আইডি কার্ড এগুলো নিয়ে বলতেছে এখন তোরা ছাত্রতা প্রুভ করবি কীভাবে। তো সেই ক্ষেত্রে দেখলাম যেদিন আমি জুলাই মাসের 20 তারিখে শনিবার দিন আমি সারাদিন বাসায় ছিলাম। তো বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পরে সবাই বলতেছে ডাচ বাংলা ব্যাংক আগুন লাগিয়ে দিছে। তো ওখানে দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে দেখি ওখানে আমার ছোটো ভাই আছে, আমার একটা মামা আছে, ও আছে, আর কয়েকটা ফ্রেন্ড আছে। তো ওদের সাথে রোডে উঠলাম, ওঠার পরে দেখি 4-5 জন ছেলে, কি মেবি আর কি আরও বেশি হবে, প্লাস হবে। তো ওনাদেরকে ডাইরেক্ট হেলিকপ্টার থেকে ছড়া মারতেছে, আর কাতানি গ্যাস মারতেছে, আর 10 তলা আছে, আর বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের থেকে গুলি করতেছে, একদম পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে। তো ওনাদের দেখে ওনাদেরকে অনেকগুলার লাশই নামাইলাম নিচে, পোলাপাইন আমরা সবাই ধরাধরি করে। পরে এক সময় দেখি আমাদের দিকেও ছড়া বুলেট মারতেছে। তো মারার পরে তো আমরা জিত করে 50-60 জনের বেশি হবে উঠছি, রাস্তায় উঠে ওনাদেরকে ঢিলাইতে নিয়ে গেছি আদমজি রোডের মাথায়। তো ওনারা ওই পাশে থেকে গুলি করে, আইল্যান্ডের জন্য লাগতেছে না, অনেক বড় বড় আইল্যান্ড। তো এটা ওরা লাগে না দেখে জিত করে সবাই 10-15 জন হবে, 10-15 জন ফুটওভার ব্রিজের উপরে উঠার পরে ফার্স্টে একটা সাউন্ড গ্রেনেড মারার পরে আমার কানের বরাবরই 2-3 হাত ফাটে। তো একটা সাউন্ড গ্রেনেড ফাটার পরে আমার কানে একটা সিটা বুলেট লাগে, যেটা বলে আর কি। তো লাগার পরে আমি কানটা ধরে এমনি ঘোরার পরেই আমি দেখি আমার এখান দিয়ে একটা বুলেট যায়। তো সেই ক্ষেত্রে আমি বুঝলাম আর কি আমাকে একদম আমার হেডশট মারছিল। তো উপরওয়ালার ইচ্ছা, আমি যখন আমার কানে বুলেটটা লাগার পরে আমি এমনি কানটা ধরে ঘোরার সাথে সাথে আমার বুলেটটা এই দিক দিয়ে চলে যায়। তো লাগার পরে আমি আর কিছু বলতে পারি না, অজ্ঞান হয়ে যে ওঠার পরেই দেখি যে আমার চারপাশে 6-7 জন একদম ডেড হয়ে গেছে, আর অনেক গুলিবিদ্ধ আছে, সব একদম আর কি বলার বাইরে আর কি, এমন একটা অবস্থা ওই জায়গায়। আমাকে অনেকেই বলতেছি ধরতে, কিন্তু কে ধরবে ভাই, ডাইরেক্ট গুলি করতেছে, কেউই ধরতেছে না, সবাই মাটিতে শুয়ে রয়েছে। একটা বলা আমাকে ধরতে আসছে, ও খালি উঠছে, উঠার সাথে সাথে আর গুলি লেগে আমার জায়গায় ডেড হয়ে গেছে। তো আমি দেখলাম কি যে আমি যদি এখানে থাকি আমি বাঁচবো না, মরে যাবো, যেভাবে রক্ত পড়তেছে। আমার পরনে একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা খুলে এই বরাবর বাঁধছি। তো আমি এই আইল্যান্ডটা অনেক কষ্ট করে মুক্তি সরণি, যে চিটাগং যে মুক্তি সরণি আছে, এটাতে ঘুরিতে সৌদি বাংলার সামনে পর্যন্ত গেছি আগে, যে মার্কেটটা হইতেছে নতুন। যাওয়ার পরে আইল্যান্ড একটু দাঁড়াইলাম আর কি, অনেক আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, কান্দাকাটি করে, যে আল্লাহ যদি আপনি আমাকে বাঁচায় রাখেন তাহলে আমাকে শক্তি দেন যাতে আমি রোডটা পার হইতে পারি। আমি গেলাম ওই জায়গায়, রোডটা পার হইতেছি, এর ভিতরে আমাকে গুলি করতেছে টার্গেট করে, কারণ ওই সবার সামনে আমি ছিলাম। তো সেদিন 5টার সময় আর কি তেমন একটা ছাত্র ছিল না আর কি, আমাদের এলাকার পাবলিক আর হলো কিছু ছাত্র আছে মাদ্রাসার এমনি। তো আমার একটা কমলা কালার আমি গেঞ্জি পরা ছিলাম, তো সবার সামনে ছিলাম, একদম টার্গেট করা ছিলাম। তো আমাকে এই জায়গায় টার্গেট করে মারছিল। আমি অনেক কষ্ট করে রোড পাড়ানোর পরে এই জায়গায় তো গুলি লাগার পরে আর ব্যথা পেয়েছি। তখন ওই যে আইল্যান্ডে অনেক কষ্ট করে এমনি ধইরা খালি এমনি শুইছি, আইল্যান্ডের উপরে শুয়ে, আবার ওই পাশে পল্লী খেতে পড়ছি, পড়ার সাথে সাথে এই জায়গায় আবার আঘাত খেয়েছি, পরে আবার অজ্ঞান হয়ে গেছি। 5-10 মিনিট পরে আবার উঠছি, উঠা পরে আবার ঘুরাইতে দাঁড়াইলে গুলি করতেছে, মনের ভিতরে একটা ডর ঢুকে আছে, আতঙ্ক। তো ঘুরাইতে ওই সৌদি মামার সামনে নাপ গাড়ির স্ট্যান্ড আছে, ওই জায়গায় যাই। তো কিছু লোককে ধরতে বলতেছে, কেউ ডরে ধরে না, আওয়ামী লীগের ভীতির কারণে তারা আগে আসে। জি।
তো পরে আর একটু সামনে যাওয়ার পরেই আর কি আমি উল্টা পড়ে গেছি। নাবগাড়ি স্ট্যান্ডটা দেখবেন ওখানে আর কি, যেখানে গাড়িগুলো রাখে রোডের থেকে অনেক নিচু, তো ওই জায়গা থেকে আমি পড়ে গেছি মানে মাথা চক্কর দিছে, রক্ত পড়তেছে, রক্ত আমার এদিক দিয়ে গরু যেমন কাটলে ছিটা পড়তেছে এমনি পড়তেছে, আর সব ভিতরে যেতেছে পরে আমার আর কি ছোট ভাই আছে 4-5টা ওখানে ছিল, আর একটা ফ্রেন্ড ছিল, তো আমাকে দেখে চিনতে পারে না, কিন্তু মনে করছে অন্য কেউ। তো ওরা দৌড়ায় ধরছে, ধরার পরে দেখে আমি একটা ভ্যান আনলো, আনার পরে ভ্যানের ভিতরে উঠানোর পরে তখন আর আমি আর কি আমার যখন পর্যন্ত আমি রোডটা পার হয়েছি তখন পর্যন্ত এই চোখে দেখতে পারছিলাম, কিন্তু ওই নাবগাড়ি স্থানে যখন উল্টা পড়ে যাই তারপরে থেকে আবার যখন জ্ঞান ফিরে এই চোখে আর আমি দেখি না। প্লাস আমার পুরা শরীর অবশ হয়ে গেছে। পরে আমাকে ভ্যানের ভিতরে উঠে অনেক কষ্ট করে আর কি ওনারা আমাকে ঠেলা নিয়ে গেছে এদিক দিয়ে ভিতর দিয়ে, এলাকার ভিতরে দিয়ে, তখন উপরে দিয়ে একদম আপনি মনে করেন সাইনবোর্ডের থেকে চিটাং রোড পর্যন্ত একদম রিয়েল বুলেট মারতেছে হাফডা, এমন হয়েছে এলাকার ভিতরে ঢুকে শুধু মারতেছে প্রোডাক্টিভ। আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছে যে আপনার বন্ধু এখানে আসছে, ওনার তো অবস্থা খারাপ, মেবি বাঁচে কিনা মরে বলতে পারেন, আপনি একটু আসেন। ও যে বাসার থেকে বাইরে হবে সেই সাহসটা পেতেছে না, এলাকার ভিতরে শুধু গুলি করতেছে। আপনি তো সম্ভবত প্রোঅ্যাক্টিভ থেকে পরবর্তীতে আপনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, এই পুরো হাসপাতালে জার্নিটা আমাদের সাথে শেয়ার করবেন। বিষয়টা যেমন যখন আমাকে প্রোডাক্টিভে নেওয়ার পরে ওখানে বলতেছে যে এই গানশট রোগী তো আমরা ট্রিটমেন্ট করি না, তো গানশটের রোগী ট্রিটমেন্ট করি না, এখানে কোনো ট্রিটমেন্টই হবে না, আপনারা ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তো তখন এমন একটা অবস্থা, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, কিছুই নাই। তো ওখানে একটা নার্স ছিল, ওই নার্স বলতেছে বাবা তোমার পরিচয়। তা আমি বললাম আন্টি আপনি আমার খাবার লাগেন আর মাই লাগেন যাই লাগেন, আগে আপনি আমাকে বাঁচান। আমি এমন করতেছি যে আগে আপনি আমাকে বাঁচান, ঠিক আছে, পরে আমার ফ্যামিলি আসবে, আমি যদি মারাও যাই লাগলে আমাকে একটা সাদা কাগজ দেন, আমি একটা টিপস দিয়ে দিই যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো উনি বলতেছে ডাক্তারকে যে স্যার ওনাদের কি কোনো ট্রিটমেন্ট করা যায়? কয় না, একদম সরকার থেকে নিষেধ আছে, কোনো ট্রিটমেন্ট করা যাবে না, পরে আমাদের হসপিটাল আমলিকের লোকজন এসে ভাঙচুর করবে। তো ওনারা প্রাথমিকভাবে যে চিকিৎসা ট্রিটমেন্টটা করা লাগে ওইটা করছে। তো ওনারা আর কি ছাত্র ছিল কিছু প্রোঅ্যাক্টিভের সামনে, তো ওনাদেরকে বলছে পরে একটা মেবি একটা অ্যাম্বুলেন্স কোনোভাবেই অনেক কষ্ট করে ওরা থামাইছে। থামানোর পরে কি আমাকে ওই অ্যাম্বুলেন্সে উঠে দেওয়ার পরে আরো 3জন দেয়, সাথে এক অ্যাম্বুলেন্সে 4জন। তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। পরে একটি নার্স বলতেছে যে স্যার ওর তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে, ওর তো মারাও যেতে পারে, তো ওকে কি করবো? পরে ওনাদের এখান থেকে একটা বোতল দিল ছোট, আর একটা অক্সিজেন দিয়ে দিল গলার ভিতরে, নলের সিস্টেম মতো ঢুকায়, কারণ এখানে তো গুলি লাগার পরে এদিক দিয়ে নিঃশ্বাস বাইর হয়ে যেতেছে। পরে কোনো রকম গেলাম, যাওয়ার পরে শুনি একটা রায়ের মাঝখানে পুলিশ আটকায় বলতেছে ওদেরকে গুলি করে মেরে ফেলবো। ওখানে কে আসছে বলতে পারি না, আমি তখন সব শুনতে পারতেছি কিন্তু চোখ খুলে বা কথা বলতে পারতেছি না। তো ওখানে আসার পরে রাস্তার মাঝখানে নাকি ব্লক দেওয়া, কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। তো কারা জানি আসছে, আসার পরে স্যার বলতেছে পুলিশরা, ওনারাই নাকি ব্লকটা সরাই দেয় আমাকে আর কি। পরে বলে আরেকজন ব্লক সরাই দেওয়ার পরে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমার জ্ঞান ছিল না। তো প্রায় বোধহয় রাত্রে 10টা 10:30টার দিকে আমার জ্ঞান ফিরে। প্রোঅ্যাক্টিভে যে আমার ফ্রেন্ডকে ফোন দিছিল, আমার বাসায় জানায়, আমার 3টা বোন একসাথে যায় হাঁটতে প্রোঅ্যাক্টিভে যায়। ওখান থেকে বলতেছে আপনার ভাই তো মারা গেছে, তো আপনার ভাইয়ের লাশটা তো বোধহয় ঢাকা মেডিকেল আছে, আপনারা যায় নিয়ে আসেন। তো আমার বোন তো হাউমাউ করে কান্দাকাটি করতেছে, কয় আমার ভাই যদি মারাও যায় আমার ভাইয়ের লাশটা আমরা নিয়ে আসবো। সেই ঢাকা মেডিকেল পর্যন্ত গেছে এখান থেকে হাঁটতে। ঢাকা মেডিকেল কিছু ভাইয়া ছিল, ওনারা আমার পকেট থেকে ফোন নিছে, ফোন নিয়ে আমার ফোনের ডিসপ্লে ভাঙে গেছে, বাটন ফোন, ওয়াইফাই নাম্বার জিএফ দিয়ে সেভ করা ছিল। তো উনি এই নাম্বারে ফোন দিয়ে বলতেছে এই লোকটা আপনার কি হয়? বললো আমার হাজবেন্ড। তো বললো উনি তো বোধহয় বাঁচবে না, আপনি চালু আসেন। তো ওখানে আমার ওয়াইফ যায় রাতের 11:30 12টার সময়। তার ভিতরে আমার ভাইয়া ট্রিটমেন্ট গুলো হইতেছে না, একবার 3 তলায় পাঠাইতেছে, তখন আমার জ্ঞান ফেরার পরের কথা বলতেছে আর কি। 3 তলায় পাঠাইতেছে, চোখের ওই জায়গায় চোখের ওয়ার্ডে আগে চোখ দেখাইতে হবে, চোখটা কি আছে নাই, আবার নাক কান গলা বিভাগে পাঠাইতেছে, আবার নীলুরুজ দিতে পাঠাইতেছে মাথার জন্য, মানে এমন একটা টানা হিস্ট্রা করতেছে, মানে ট্রিটমেন্ট করতেছেন। তো ওখানে যে ভাইয়াগুলো ছিল ওনারা মেবি ডাক্তারের সাথে অনেক চিল্লাফিল্লা করছে যে মানুষ যদি মারা যায় আপনারা পরে ট্রিটমেন্ট করে কি করবেন। তো ডাক্তারও হবে না বোধ হয়, মানে উনি মনে হয় কোনো আর কি হসপিটালে ডাক্তারদের সাথে যে দাদু বলে এরকমই হবে। তো ওনাদের কাছে ইমার্জেন্সিতে পাঠাইছে, ইমার্জেন্সিতে কোনো এত পরিমাণ মানুষ যেতেছে যে ডাক্তার নেই। তো কোনো রকম সিলি দিছে ভাই, এক একটা সিলি এখান থেকে এই জায়গায় মানে এক একটা এত বড় করে সিলি দিছে। তো পরে আমাকে ডাক্তার বললো যে বাবা যা হওয়ার তো হয়েছে, তোমার এই সিলের কারণে তোমার চোখটা বাদ হয়ে যেতে পারে। তো ওখানে আমার কাউকে দোষ দেওয়ার কিছু নাই, কারণ আমার তখন যে অবস্থা, তখন ডাক্তার তো আমাকে ট্রিটমেন্ট করে, ওনাদের কাছে আমার অনেক শুকরিয়া।
যে আমার ট্রিটমেন্টটা তো হয়েছে। স্বৈরাচার সরকার থাকতে ট্রিটমেন্ট যে করছে ওইটাই ওনাদের কাছে আমার লাখ লাখ শুকরিয়া।